না, আগে আমার এইজটা বলে নেই। আমার এখন বয়স, আমি লাইফের ক্রান্তিকালে আছি এখন। আমার বয়স এখন 80-র মতো। তো আমার ছেলে মেয়ে দুজনেরই খুব ইচ্ছা, আমার ওয়াইফ সহ তাদের ইচ্ছা দ্যাট আমি আমার জীবন সম্বন্ধে কিছু কি বলি, কারণ অনেক ডিটেলস অনেক কিছু আছে যেগুলো বাচ্চাদের বলা হয় না, তারাও জানতে ইন্টারেস্ট নেয়নি ওই সময়, তাদের জানানো হয়নি। তো উইথ দি রেজাল্ট দ্যাট এখন আমি ভাবি যে তাদের ইচ্ছা পূরণের জন্য আমার মোটামুটি আমার স্মরণে যা আছে সব কিছু কি বলে যেতে চাই, সো দ্যাট তারা আমার বয়স, as I said, at the end of 80, after 3 months I will be 80, and I've got a lot of ailments. তারপরে God has been more than kind to give me this long life, and I'm doing still fine. I'm walking and eating, and I can still talk. So I'm ভাবছি that সময় থাকতে এগুলো বলে যাই। তো আমি খুব এক সম্ভ্রান্ত কি পরিবারে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছা জন্ম নেই। আমার দাদা একজন খুব আর্থিকভাবে খুব সচ্ছল ছিলেন। উনি ওই ব্রিটিশ আমলে খান সাহেব টাইটেলও পেয়েছিলেন। তার বেশ অনেক সয় সম্পত্তি ছিল। সো ওই দিক থেকে দেখতে গেলে আর্থিকভাবে আমার কোনো সেরকম কোনো দুরবস্থা কখনো আসে নাই। ইয়েস, দেয়ার হ্যাজ বিন আপস অ্যান্ড ডাউনস। আমি যখন আমার জীবন স্টার্ট করি অথবা যখন বড় হই, 71 যুদ্ধের পরেও বেশ কিছুটা সাফার করতে হয়েছে, বাট দেন নাও উই আর অল আল্লাহর রহমতে সেট। I am blessed with one son and a daughter, and my wife Hosni Ara. তিনজনে আল্লাহর রহমতে খুবই ব্রড-মাইন্ডেড, open-minded. There is nothing to hide from one another. They're cooperative. They love each other, and I love them too. In fact, I would say that I'm very lucky to have them all as my life partner, Ranu. And so abar back to my childhood, বলতে গেলে that আমার মনে পড়ে যখন থেকে আমি স্কুলে যাওয়া আরম্ভ করি। আমার গ্রামে, আমার বাড়ির পাশেই একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল, আর একটা স্কুল ছিল প্রি কেজি, বাংলা মিডিয়াম অবভিয়াসলি তখন, তো কেজির মতো আর কি। তো মেন স্কুলে যাওয়ার আগে ওইখানে 1 বছর স্পেন্ড করতে হতো, যেটা আমি করি নাই। সো আমি ক্লাস 1-এই ভর্তি হই। ক্লাস 1-এ I didn't have to do it because I was ahead of the others, and the school took me directly. Basha খুব টুকিটাকি, yes. আমার তো দাদা was very keen about education. সে নিজে পড়ালেখা কন্টিনিউ করতে পারেনি। সে তখন এন্ট্রেন্স মাত্র করেছে, ম্যাট্রিক পাস করেনি যখন তার বাবা মারা যায়, অর্থাৎ আমার দাদা মারা যান। And he had to bear the responsibility of the whole family and the properties, as I said, that আমার দাদা was given a title of Khan Sahib, and we had a big house and a lot of properties. So finance side আল্লাহ দিলে কোনো হয়নি। কিন্তু আমার আব্বার একটা আক্ষেপ ছিল সবসময় that সে পড়ালেখা কন্টিনিউ করতে পারেনি because of the sudden early death of his father. সো সে সবসময় ছেলেপেলেদেরকে পড়ালেখার ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করতেন। তো ওই ক্লাস 1-এ যখন ভর্তি হই তখন থেকে মোটামুটি সব মনে পড়ে, বাসার লোকজন, নাম জানা, জানা, অ্যান্ড কোথায় কী আছে ইত্যাদি, সম্পর্কের লাইক আত্মীয়তার সম্পর্ক যেটা হয়, কে চাচা, কে ফুপা, কে খালু, অ্যান্ড সো অন সো ফোর্থ। তো স্কুলে আই ওয়াজ ডুইং ভেরি ওয়েল। ক্লাস 1-এ ভর্তি হওয়ার পরই আমি নাম ছিল
জিঞ্জিরা PM প্রাইমারি হাই স্কুল, না প্রাইমারি স্কুল, না ক্লাস 5 পর্যন্ত ছিল তখন, PM প্রাইমারি স্কুল। তো ফার্স্ট ইয়ারে পরীক্ষার পরই দেখা গেল যে আমাকে একটা ডাবল প্রমোশন দিয়ে দিল। সো আই জাম্পড অন টু ক্লাস 3 straight without going to class 1, and everybody was happy, so was my father. আমি তখন এটার খুব একটা ইম্প্যাক্টও জানতাম না, to be very frank, the double promotion-এর significance কি, okay, but I got it, and genuinely I got it. তো আবার যখন পড়া আরম্ভ করলাম এখানে, ক্লাস 3 ফাইনাল পরীক্ষা যখন হয় তখন আবার ডাবল প্রমোশন দিতে চেয়েছে। আমি আমার আব্বাকে বললাম কি না বাবা, এটা ঠিক হবে না, কারণ সবাই আমি কেমন একটা কথা বলবে that there is something because of your family status, because of this I am getting it. বলে না, এটা তো তোর আর্নিং, if the school wants to give it, I never tried to influence them. I said no. তারপরও সে তো উনি আমার কথায় সম্মত হলেন, একমত হলেন। আমার মাও, my mother was a very wise lady. She was not educated that formally, but a very pious and a very pragmatic decisions used to come from her. তো এটা না করে আমি তখন ওই ক্লাস 3 থেকে আরমানটোলা গভর্নমেন্ট হাই স্কুল, তখন কি বাংলাদেশ অথবা ঢাকায় কি বলতে, দ্যাট ওয়াজ দ্য মোস্ট রিনাউন্ড স্কুল অ্যান্ড বেস্ট স্কুল, ঢাকা আরমানটোলাতে। কি পরীক্ষা থ্রু দি ইসেতে, হ্যাঁ এন্ট্রান্স এক্সাম, হ্যাঁ তখন আসা যাওয়া ওয়াজ নো প্রবলেম। তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোনো সমস্যা নেই ছিল না, নদী পার হয়ে ইজিলি আসা যেত। কিন্তু আমি যখন পরীক্ষা দিলাম, আই ডিড ভেরি ওয়েল। ইনফ্যাক্ট আমার বড় দুই ভাইও এই স্কুলেই পড়তো, আর সবচেয়ে বড় ভাই পড়তেন মুসলিম হাই স্কুলে, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। আর আমার তারপরে সেকেন্ড ব্রাদার আর থার্ড ব্রাদার তারা এই স্কুলে পড়তেন। আর আমি যখন ট্রাই করি তখন probably it was the best school because lot of playing grounds and the best of the sportsmen and of the country at the national level. তখন East Pakistan level used to come from this school, এবং তাদের রেজাল্টসও ভালো ছিল। তো এখানে এন্ট্রান্স এক্সামে বোধহয় 500-600 ছেলে দেয়, বিকজ ইসেতে আমি কাউন্ট করি নাই, but I did not expect that I will do so well. Then I realized it that my double promotion probably was well deserving, but still anyway I have no repentance. One is good enough. তো এইখানে আমি সেকেন্ড হই। তো ভাইবা would be no problem, কারণ আমার আব্বা কিছু ইংলিশও শেখাতেন আমাকে সময় পেলে। হি ওয়াজ ভেরি বিজি। তারপরও কথা ওয়ার্কিং টাইপ হিসাবে এইটা কি ওটা কি। কিন্তু এখানে একটা সমস্যা দাঁড়ালো, বিকজ আমাদের ফ্যামিলি ছিল 51 ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি অফ টোটাল আমরা প্রায় 18-19 জন ছিল মেম্বার্স অফ দি ফ্যামিলি, দ্যাট ইজ টু সে ইনক্লুডিং মাই two uncles' family and one uncle with his mother. এখানে বলবো তিনটা বিয়ে। আচ্ছা, আর আমার ছোট দাদি আর তার ছেলে। তো দ্যাট ইজ হাউ ইট ওয়েন্ট অন। আমার বড় চাচার, আমার আরেকটা দেশে বড় চাচা ছিলেন, বাবারাও 4 ভাই ছিলেন, আপন ভাই, এক মার পেটের। তো আমার আব্বার ইমিডিয়েটলি ছোট যে, উনি মারা যান, লিভিং নোবডি বিহাইন্ড। তারপরে যে মেজো চাচা ছিলেন, তার ছেলে আমার সমবয়সী ছিল, আমরা একসাথেই করতাম। তো হ্যাঁ, আমি জিঞ্জিরাতে একই স্কুলে যেতাম। তো তারপরে আমার যে খুব ভালো হতো, তো আমার এন্ট্রি ওয়াজ অলমোস্ট অ্যাসিওর্ড, বিকজ আই নিউ বাই দেন আমার কনফিডেন্সও বেড়ে গেছে, আর একটু টুকিটাকি ইংরেজিও জানতাম ওই ক্লাস 3-তে। কিন্তু তখন এইখানে একটা ব্যাগরা বাজলো, দ্যাট ইজ টু সে আমার ওই চাচার ছেলে, আমি নাম বলতে চাই, তার নাম ছিল আজহার এনিওয়ে। তো সে
না কোয়ালিফাই করেনি। তো আমার মা তখন বিকজ অফ দি জয়েন্ট ফ্যামিলি, তখন জয়েন্ট ফ্যামিলির কেমন একটা আধিপত্য ছিল অথবা জেনুইন ফিলিং ছিল। আই গেট সারপ্রাইজ টু সি দ্যাট। আমার মা কে এসে বলে একদিন দুপুরে, হ্যাঁ কি বাবা একটা কথা বলতে চাই, হ্যাঁ তোর আব্বাও মানবে কিনা জানি না, আমরা তো একই ফ্যামিলিতে থাকি, আমার কাছে সবাই এক। এখন তুই যদি চলে যাস, হ্যাঁ এই যে নতুন অ্যাডমিশন নিয়ে, ওই যে আজহার তো 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 যেতে পারবে না, তো এতে আমাদের ফ্যামিলিতে একটা ক্র্যাক ধরা পড়তে পারে। আপনার ওরও মাইন্ড ছোট হবে, তো তুই যেহেতু ভালো স্টুডেন্ট তুই সবসময় চান্স পাবি। তো আমি মাকে বোঝাবার চেষ্টা করলাম না, হ্যাঁ পাবো, কিন্তু এরপরে যা চান্স অনেক কম হয় অনেক জায়গায়, কারণ ক্লাস 3-তে বেশি লোক নাই, আর আর্মার্ড স্কুলে হয়তো নাও যেতে পারি। তো তোমার সমস্যা কি? হ্যাঁ এরকম রেপুটেড স্কুল তো গভর্নমেন্ট স্কুলগুলোই ছিল, আর প্রাইভেট স্কুল 2-4টা ছিল, লাইক এই যে সেন্ট গ্রেগরি অ্যান্ড তোমার পগোজ স্কুল ওয়াজ ওয়ান অফ দেম, যেখানে আই ওয়েন্ট later on. So anyway, my mother convinced me because I had a lot of respect for her. She is a very matured lady, and because of her mature thinking, আমার অনেক আত্মীয় স্বজন তাকে খুবই রেসপেক্ট করলো, এবং উনি খবর দিলে কি চলে আসতে সাথে সাথে। নর্মালি তো মেল ডমিনেটেড, আবার মহিলা ডাকবে আমার যেতে হবে, ওটা ছিল না, তাকে সবাই খুব রেসপেক্ট করতো। তো I considered to my mother's request because I had a lot of feelings for her, because I used to see how she was holding the whole family together. That's how I could not go there, or I did not go there. Not that my mother forced me, because she looked after my sentiments also. But my father did not like it. That let him go ahead on his own. তারপরে ওই জিঞ্জারেই ওই যে প্রাইমারি স্কুলে কন্টিনিউ করি। ওই স্কুলে সব কাজিনরা ওই স্কুলে সব একসাথে যেত? না, ওই স্কুলে আমি আর ওই যেতাম, অন্য কাজিনরাও যেত, আমি ছোটো কাজিনরা ক্লাস 1-2। তারপর ক্লাস 5-এ এসে আমি স্কুলে আর ট্রাই করিনি, খোঁজ নিচ্ছিলাম। ওই মাঝপথে যাই পগোজ স্কুলে, আমার বড় ভাই আবার মুসলিম হাই স্কুলে ইনিশিয়ালি পড়তেন, তো তার টেস্ট রেজাল্টের সাথে ভালো হয়নি খুব একটা, তখন সে আবার পগোজ স্কুলে চলে যায়। পগোজ স্কুল প্রাইভেট স্কুলের মধ্যে ইনফ্যাক্ট বাংলাদেশের মধ্যে সেকেন্ড ওল্ডেস্ট হাই স্কুল ছিল। মিস্টার পগোজ ওয়াজ এ ভেরি well known philanthropist at that time. She was an Armenian. He was an Armenian, so he established that school. And it was more dominated by Hindu students. So I got qualified in class 5. So I got into that school. No, 5 halfway through I applied. Hamadi High School ছিল একটা, আরমানটলাতেই কাছে। That was a private school, but not. আবার কিছু ফানি জিনিস আছে, like I never used the school toilet. আমার স্কুল আচ্ছা ওকে। তো আমি যখন জিঞ্জের স্কুলে পড়তাম, তখন আমার স্কুল আর বাসার দূরত্ব ছিল 100-150 গজ দূর। তো একটা জিনিস আবার ডিস্টিংক্টলি মনে পড়ে, দ্যাট স্কুলের টয়লেট কখনো ইউজ করিনি। হ্যাঁ, ওই না, ওই স্কুল থেকে বাসায় চলে আসতাম 100 গজ দূর, এসেতে খিদে পাইলে বাসায় চলে আসতাম, কিছু না কিছু সবসময় থাকতোই। This was a very interesting point, and I never saw how I knew that there were two toilets side by side. So how they looked like, I could only imagine. না, বাসা এত কাছে ছিল, and I knew that common ইস্যুতেই।
And I told my mother কি বাবা যদি না যেতে চাই এখানে যদি ঘৃণা লাগে তো যায় না বিকজ অল টাইপস অফ বয়েজ আর যেটা যা হয় কমন এর সাথে তো এই একটা জিনিস খুব কমনলি আর আমার বাড়িতে আমরা ওই চাচা ভাতিজা কি ভাতিজা সবাই একসাথেই থাকতাম আমার বাসাটা অনেক বড় ছিল আল্লাহর রহমতে চারটা ফ্যামিলি প্রায় 12-14টা রুম ছিল বিসাইডস বৈঠকখানা আমি আমার মনে পড়ে বিশেষ করে ওই বৈঠকখানাটা ওয়াজ মাল্টিপারপাস এই দাদার সব প্রপার্টিজ ইনকাম বাই দেন আই উড লাইক টু সে দ্যাট আমি আমার দাদাকেও দেখে নেই আপন দাদিকেও দেখে নেই কোইন্সিডেন্টলি আমার নানাকেও দেখে নেই না ও নানাকে কয়েকদিনের জন্য দেখছি বাট প্রেটি সিক নানিকে দেখে নেই এটা একটা ভ্যাকুম থেকে যাচ্ছে লাইফে তাদের দেখে নেই তাদের স্নেহ আদর ওইভাবে পাইনি তারা আসামে ব্যবসা করতো মামারা দে ওয়ার ডুইং ভেরি ওয়েল অ্যাট ওয়ান টাইম কিন্তু 47-এর পরে দে অল কেম ব্যাক টু ঢাকা উইথ বাংলাদেশ এমটি হ্যান্ডেড না দেখা হইতো পরে দেখা হয়েছে এর সাথে নানি বাড়িতে মামাদের সাথে হ্যাঁ তো বাড়িটা অনেক বড় ছিল অ্যান্ড আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব ছিল না তো আমরা সবাই একসাথে এক টিমের মতো খেলতাম স্কুল থেকে এসে এবং আমরা সাধারণত গ্রামের অন্য সব ছেলের সাথে খুব একটা মিশতাম না এটা কেউ পছন্দ করতো না এবং আমরা নিজেরাই অনেক লোক ছিল তো আমাদের বৈঠকখানা ছিল একটা বিরাট ওই বৈঠকখানাটা ছিল মাল্টিপারপাস ওইটা ছিল একে হলো দাদার প্রপার্টিজ ইনকামের সব হিসাবপত্র ওইখানে কালেকশনও মোস্টলি হাটবাজারেরই ছিল অ্যান্ড চামড়ার ব্যবসা বাকি ওয়েল প্রপার্টিজ উই ডিড নট হ্যাভ এনি দো হি ওয়াজ এ জমিদার বাট তার ল্যান্ডেড প্রপার্টিজ অর in terms of hundreds of acres of lands, it was not there. It was Hadbajari maximum and Chamrar Babsha. We had limited land in the village itself. And আমার দাদা এটা পরে জানলাম that উনি গ্রামে যেসব জায়গা ছিল যেভাবে ছিল গ্রামের ওই সব কিছুর ইয়েতেই জমিদারি আমার দাদারই ছিল তো উনি মারা যাওয়ার আগে ওই যেখানে ছিল তাকে ওই বাড়ি দান করে দিয়ে গেছে মোর দেন 200 ফ্যামিলিজ হ্যাভ বেনিফিটেড ফ্রম দেম তো আর এমনি দান এটি করতো কিন্তু বাসাটা অনেক বড় ছিল আমরা ওইটা এনজয় করতাম অ্যান্ড আমরা খেলতাম একসাথে লাইক বিল্ডিংটা এত বড় ছিল দ্যাট মোটামুটি 2টা বিল্ডিংয়ের মতো ছিল একটা আর্কের মতো একটা ছিল জয়েন করা ওটা মাঝে একটা গলি ছিল 5-6 ফিট হবে তো বৃষ্টির দিনে এরকম বৃষ্টির দিনে আমরা এখানে মার্বেল খেলতাম চাচা ভাতিজা সবাই মিলে হ্যাঁ কারণ বৃষ্টি আসতো না ভিতরে তারপর কতগুলো জিনিস আমার মনে পড়ে আরও ছোটোবেলায় কত বলে আরেকটা জিনিস মনে পড়ে দ্যাট আমাদের বাসার থেকে ওই যে ইটা ছিল কি বৈঠকখানা তো বৈঠকখানাটা ছিল মাল্টিপারপাস যদিও বাড়ির সামনে লম্বা প্রায় 3টা সেমি পাক্কাই ছিল বিল্ডিং একটা 50-60 ফিট লম্বা হবে ওইখানে আমাদের একটা মাঠ ছিল নিজস্ব তো এইখানে আমাদের হাউস টিউটাররা থাকতো একটা ওয়াজ ইউজড অ্যাজ এ ডিসপেন্সারি হ্যাঁ উইথ নো রেন্ট উই ডিড নট ইউজ টু টেক এনি রেন্ট ফ্রম দ্য ডক্টর হোমিওপ্যাথ ডক্টর I forget the name. He was a very good doctor otherwise, but he used to sit there daily. সে যখন থাকতো না তখন তার ওই ওষুধের শিশি থেকে যেহেতু হোমিওপ্যাথ মেডিসিন ইউজ টু বি সুইট তো হোমিওপ্যাথ ওষুধ থেকে আমরা বড়ি খাইতাম তো মাঝে মাঝে কমপ্লেন করতো আমাদের কি বাবুরা এটা খায় না ওষুধ কিন্তু এগুলা কিন্তু এত মিষ্টি হতো তো খেয়ে ফেলতাম তো ওই 3টা ছিল একটা ছিল হাউস টিউটার্স মৌলভী সাহেব হ্যাঁ ওনারা থাকতেন তারপর বাসার হাউস হোল্ড সার্ভেন্টস মেল সার্ভেন্টস ওরা থাকতো
আরেকটা বিল্ডিংয়ে একটা গোডাউন স্টোরের মতো ছিল, আর একটা তো যে বললাম ডক্টর থাকতেন। তো ওই যে বৈঠকখানাটা বললাম, ওইখানে আবার রাত্রে তোমার থাকতো, সেখানে মুসাফির থাকতো, কারণ অনেক লোকজন জিঞ্জিরা আসতে হতো তাদের কাজের জন্য। জিঞ্জিরা ওয়াজ এ ভেরি ওয়েল নোন ভিলেজ অল ওভার। ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ দ্য রিচেস্ট ভিলেজ ইন বাংলাদেশ। তো অনেক আইসা আটকে পড়তো। তো ট্রেডিশনালি আমাদের ওই বাসায় মুসাফির থাকতো কয়েকজন, এবং তাদের জন্য 8-10 জনের খাওয়া ডেইলি একই সাথে বানানো হতো, ডেইলি রেগুলার বেসিসে। পার্টিকুলারলি ফ্রাইডেজ অ্যান্ড স্যাটারডেজ, হাটের দিন, সেদিন আর একটু বেশি বানাতো। খাওয়া যদি শেষ হয়ে যেত কোনো কারণে অথবা কম পড়তো, তাহলে তাদের আটানা দিত, তার বাজার থেকে খায় সব আটানা দিয়া তখন খাওয়া হয়ে যেত, যেটা পরে আমি থাকতেই যেটা পরে 1 টাকা রেজ করা হয়। তো ওইটা খেত। তো একদিন আমার আব্বাকে জিজ্ঞেস করলাম, কি বাবা, আপনারা তো এত, তখন তো আব্বাদাদা, আপনারা তো এত ভয় পান মাঝে মাঝে, ওই যে ডাকাতের ভয়, বলেন চিঠি আসছে, উড়া চিঠি, এই সেই, হ্যাঁ, রাত্রে বন্দুক দেওয়া, পাহারা দেওয়া, অ্যালার্ট করা, তো এটা যে করেন, তো এটা ঠিক আছে, হতে পারে। ইনসিডেন্ট ঘটে না, কিন্তু সাসপেন্স আমরা খুব এনজয় করতাম ছোটরা, বন্দুকের পিছে দ্বারা আমি সাথে করা। তো আমি বললাম, এই যে আপনি যে মুসাফির যে রাখেন আপনারা, তো এরাই যদি ডাকাত হয়ে যদি আসে, তো ইট স্ট্রাইক হিজ মাইন্ড। তো বলে, তোর মাথায় এই বুদ্ধি কীভাবে আসলো, আমি চিন্তা কীভাবে আসলো? আমরা না, মনে হলো যে একটা ডাকাত তো এইভাবেই অনেক ছদ্মবেশে আসে, এই করে, তো রেগুলার বেসিসে। বলে, এটা তো তুই খুব ভালোই করে, আমরা বাড়ির ভিতরে মোটামুটি। তো পরে ওই বৈঠকখানা, ওই মুসাফিরখানা ও শিফটেড, ওই যেটা গোডাউনের মতো ছিল, ওইখানে শিফট করে, ওই যে বাসার বাইরে। তো আল্লাহর মতো কোনো ইনসিডেন্ট হয়নি। তো এই একটা জিনিস মনে পড়তো, এবং বছরে 2-3 বার এই ওয়ার্নিং আসতো। হ্যাঁ, চিঠি আসতো, রেডি থেকে ওই টিনে। আমি ভয় পাইতাম না, কিন্তু ওই সাথে সবাই আতঙ্কিত হয়, পার্টিকুলারলি তোর দাদা এমনিতে একটু ভীতু ছিল, খুব পেন্সিভার, অ্যান্ড বিং দি হেড অফ দি ফ্যামিলি, হি হ্যাজ দি রেসপন্সিবিলিটি, ডিসিশন কীভাবে নেবে, এই করবে। হ্যাঁ, আমরা ঘরের ভিতরে, আর বাইরে হাউস হোল্ড আরও কি থানা আরও পেট্রোল করতো। তো আল্লাহর মতে ইনসিডেন্ট না ঘটে নাই ওই টাইপের। এই একটা জিনিস থ্রিল মনে পড়তো। পরে ওই যে মুসাফিরখানা বা শিফটেড অন মেসেজে, সে খালি বলতো যে তোর মাথায় এটা কিভাবে আসলো, ছদ্মবেশে, আমাদের মাথায় তো আসে না এতদিন। তো এই ছিল আর একটা সিন আমার মনে পড়ে। ডেইলি সকালের দিকে দেখতাম দ্যাট এক চাঙ্গারি, হ্যাঁ, হারিকেন, হ্যাঁ, নিয়ে একটা মহিলা বসতো। আমাদের ওই গ্রামে তখন তো ইলেকট্রিসিটি ছিল না, তো গ্রামে 14-15টা পয়েন্টে নাকি 20-22টা পয়েন্টে, লাইক কবরস্থানে মোড়ে, এই মোড়ে, সেই মোড়ে 20-22টা করতো হারিকেন কিনে আসতো। ওগুলো আবার রিফিল করে দিত, তেল দেওয়া, চিমনিগুলো মুছে। তো ওইটা আমরা ওই যে ট্রেডিশনালি ওইটা তো দাদা থাকতেই এই কতগুলো পয়েন্টে, আমি যেখানে তখন তো হারিকেন লাইটে অনেক মনে হইতো, অনেকে ভয়ে যেতে পারতো না। তো 14-15টা হারিকেন মুছার জন্য একটা মহিলা ছিল, ওগুলো রিফিল করা। আবার বিকেলে এই সন্ধ্যার আগে এসা যার ডিউটি ছিল সে আবার নিয়ে যেত। তখন এত ব্রাইট ট্রাইট ছিল না, তখনও যে একটু বড় হইলে ওই যে হ্যাজাক যেটা বলতো, না ওইটা নর্মাল, ওগুলো দোজ ওয়ার ভেরি কস্টলি। হ্যাঁ, তো ওইটা বোধহয় তখন 10 আনা না 12 আনা ছিল। 14-15টা ওয়াজ ভেরি দ্যাট ওয়াজ গুড এনাফ। যে হারিকেন টাইপ, ওর ছোটো ছিল কুপি না, ওগুলো হারিকেন কাভার দিত।
আর একটা জিনিস মনে পড়ে যে তখন আমরা যখন ইফতারি করতে বসতাম তখন সবচেয়ে কস্টলি আইটেম ছিল খাওয়ার মধ্যে ওই যে বরফ। ওই বাজারে এক পাটা আনতো ঢাকা শহর থেকে, অ্যান্ড দ্যাট ওয়াজ এ লাক্সারি। তো আমাদের জন্য ডেলি কিছু রাখা হতো 1.5-2 কেজি। তো দ্যাট ওয়াজ ইফতার ঠান্ডে। তখন ইনসিডেন্টলি চালের দাম ছিল মাত্র 8 থেকে 10 টাকা মন। হ্যাঁ, তো যেহেতু একসাথে পাক হতো, একসাথেই হইতো, 100-150 মন লাকড়ি ইটি বাল্ক এগুলো কিনে রেখেত। কিন্তু জাস্ট টু সে দ্যাট চালের দাম ছিল 8 আনা। এক হালি মুরগি হালিতে বিক্রি হতো ধরো 2 থেকে 2.5 টাকা। গরু বাসায় ফ্রিজ ছিল না। হ্যাঁ, বাসায় ফ্রিজ, ইলেকট্রিসিটি ছিল না। না, তাহলে তো আর বরফ কিনতে হতো না। ইলেকট্রিসিটি তো আসে আমার ঠিক মনে নেই, আমি তখন বোধ হয়েছে তোমার স্কুল লাইফে কি আমরা যতদিন ছিলাম ততদিন আসলে। আমরা তো 58 উই শিফটেড টু পর্যন্ত ওখানে তখন ইলেকট্রিসিটি ছিল না। 58 পর্যন্ত না, 58 না, তারপরে আরও 3-4 বছর ছিল না। 60s-এ মিড 60s-এ যায় আর কি। লাইফ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। কোনো হিংসা বিদ্বেষ কিছু ছিল না, এই ছিল না, সবাই ছোট ছিলাম। অ্যান্ড আমাকে আবার সবাই, যেহেতু আমি পড়ালেখা একটু ভালো ছিলাম আর একটু শাই ছিলাম, তো সবাই আবার খুব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, বাবা আবার কোনো কিছু, আমি ওই মৌখিক অঙ্কে আবার খুব ভালো ছিলাম। তো এটা অনেক সময় গ্রাম থেকে মহিলারা আসতো দুধের হিসাব করতে। হ্যাঁ, অত টাকা শের, অত টাকাই বাবা কত হয়, যা দুধটু সাপ্লাই করতো। তারপর ওই যে বাবা আবার তার বন্ধু বান্ধব নিয়ে, কিছু গ্রামের লোকজন নিয়ে কি গল্পে বসতেন মাঠে, ওখানে কোনো কিছুতে আটকে গেলে হ্যাঁ আমার দাগ পড়তো। তো আমি আই ইউজড টু টেক লট অফ প্রাইড এনিওয়ে। তো সবাই বলতো কি মাশাআল্লাহ, জলির সাথে বলতে পারিস এর সাথে, বাট ও এত ছোট ছিল তখন। জলি কত সিবলিংসের মধ্যে বুলু ভাই ছিল, আমার থার্ড ব্রাদার। হি ওয়াজ ফ্রেন্ডলি উইথ অল, কিন্তু আমার সাথে তো খুব ইন্টারাক্ট করতো। হি ইনসিডেন্টলি ডাইড in an accident in 76, not 77. But he was the brightest of all. Brightest not in terms of results. He did his MA, then law, all in 3rd class. হ্যাঁ, তখন একটা শব্দ ছিল টিটি টাইনা মাইনা পাস, টিটি টাইনা টুইনা পাস, আর টিটিপি। তো সে নিজেই বলতো যখন বাক্সে নিয়ে আসতো, ও 34। His highest mark probably was in one subject one day 60 something, otherwise ওই 35 to 40 মধ্যেই থাকতো। But he used to make it, he never failed. তো তার সাথে বেশি ছিল, because he was more social, more dynamic. He was a very good sportsman. সে ন্যাশনাল লেভেলে ছিল, তো আর ফুটবল, ক্রিকেট, হকি, এই 3টা খেলতো। আমি তখন ন্যাশনাল লেভেল বলতে পাকিস্তান ইউনিভার্সিটিতে তো খেলতোই। তো হি ওয়াজ এ ভেরি গুড স্পোর্টস। ইনফ্যাক্ট হি ওয়ান্টেড টু বি এভরিথিং, বুঝতে পারলাম, অলরাউন্ডার, খেলাধুলা। তার হাতও অনেক বড় ছিল, দান টান এত বেশি করতো, নিজের খরচ না রেখে দিয়ে দিত। But sadly enough, he died. এবং তার social contact was also very good. এই 2.5-3। হ্যাঁ, অনেক হ্যাঁ, উনি ফ্রিলি উনি আলাপ করতো, লাইক এটা অফ করে তো বলি না 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 না, এটা বলতে তারা খুব গ্যাস হইতো। তো ওই বয়সে গ্যাস কি, আমি আমার মাকে সবসময় বলতো এইটা কি গ্যাস আবার কি। তো মা বলতো বড় হলে বুঝবি বাবা, বড় হলে বুঝবি।
তো এটা খুব কঠিনই, কিন্তু ওই ছোটোবেলা তার যে হবে, বিকজ তার খাওয়া দাওয়া ওয়াজ ইরেগুলার, অনেক খেলাধুলা করতো, টাইমলি খাইতো নিয়ে করতো না, ওটা হয়। তো একদিন তাকে দেখি এটা বিশ্রাম, এই যে বালিশের মতো ওই যে নামাজে উঠানামা করে বিছায় বৈশা ই করে বৈশা কি প্রেশার ক্রিয়েট করতেছে বালিশ দিয়ে। তো আমি কী করতেছে, বলে গ্যাস ব্যাগের। আর এটা কি বলে, এই চাপটা দিলে গ্যাস ব্যাগ। দ্যাট ওয়াজ দ্য মোস্ট ফানি থিং অ্যাবাউট ইট। আমার বড় ভাই খুব স্ট্রিক্ট ছিলেন, গ্রামের লোকজনের সাথে একদম মিশতে দিতেন না। তার আবার একটু অহংকার একটু বেশি ছিল, যেহেতু সে সবচেয়ে বড় নাতি ছিল, সেও ভাবতো তার একটা রেসপন্সিবিলিটি আছে। কিন্তু ইমপ্র্যাকটিকেবল, ওই যে তার যেহেতু ওই নোশনের জন্য। মেজো ভাই ওয়াজ অলসো গুড, হি ওয়াজ ভেরি আই উড সে not in the sense that funny করতো, like he was very stylish at this age. He had a camera, more than one camera. তখনকার যা যা গ্যাজেটস ছিল, সানগ্লাস ইউজ করতো, এই পড়তো। তো সে ছবি উঠাতো, সাথে তো আমাদের ডাইকা নেয়া, হি ওয়াজ ভেরি স্টাইলিশ। আদারওয়াইজ কে ডাইকাতে বলতো ছবি উঠাই, যদি উঠাইতে আমরা তো খুব রেডি টু যা। তো পরদিনের পিছন থেকে একজনকে বলতো চেয়ার টান দিয়ে দিবি, এবং ওই পড়া কয়েকবারই পড়ছি। হ্যাঁ, এবং সে দুষ্ট হচ্ছিল, খেলাধুলা মোটামুটি ভালো। না, এমনিতেই উঠেছে, আমি এক একটা, তারপরে ওই এক একটা দেখাই কনফিডেন্স গেইন করছে। বাট সে ওই যে প্র্যাকটিক্যাল জোকে ই প্লেড সে এবং এই যে আমার বুলু ভাই, এই দুইজন মিলা একটা করছে প্লয়। তখন কোনো এক কারণে আমরা উই শিফটেড টু ঢাকা সিটি। ওই তো বাই দেন এই যে চা বাবাদের সাথে একটু অমিল আরম্ভ করছে। So my father, out of because the second chacha misbehaved with him, he shifted to a house in Mulbazar area. ওগুলো আমাদেরই বাসা ছিল, যে বাসাটা পরে তোর ইয়েরা থাকতো। দাদি বাসা আসা আগে মৌলভীবাজারে। দাদি বাসায় কি আমরা যে দাদি বাসা চিনি ওটাকে মৌলভীবাজারে শিফট করছি। আমরা কয়েক মাস হয়েছে, তারপর এসে মাপটাপ চা নিয়ে গেছে সবাই। তো সেখানে কি বলো, হ্যাঁ, সেখানে তো ইলেকট্রিসিটি ছিল শহরে। তো আমার এই যে বড় দুই ভাই, ওরা কি করলো, আমাকে একটা স্টিক দিয়ে দেওয়ার, একটা পাইপের মতো দিয়া, মেটালিক পাইপ দিয়া, বলে এইটা যদি ধরতে পারো সেটা দিয়া তোকে এই খাওয়াবো। তো আমার কোনো সমস্যা নেই, ওটা যে ইলেকট্রিক শক দেবে, আমি যে পড়ে যাবো, আই ডিডন্ট রিয়ালাইজ। তো ওইটা দিয়ে তো যা হয় ইলেকট্রিক শক খেলে, পরে বাবা শুনে ওইটা থেকে এত ধোলাই করছে, এই করছে। তো এই টাইপের ইনসিডেন্ট অনেক আছে, ধরো এই কথা আবার একটা মনে পড়ে। তারপর এখান থেকে যখন আবার ফেরত যায়, তখন ওই চাচা হিসাবে মাফটা বলে চায়, সব মুরব্বীরা এসে তারা অনেক রিকোয়েস্ট করেই করে, বিকজ হি ওয়াজ দি হেড অফ দি ফ্যামিলি সব কিছুর ইসেতে, এবং তার নামে সবাই চিনত। তো যেদিন আমাদের ফেরত নিয়ে যায়, ওই চাচা আসছিল, ওই চাচি আসছিল বেসিক্যালি নিয়ে যায় এখানে। তো নৌকায় কি পার হইতে হইতো, ব্রিজ ট্রিজও ছিল না, বুড়িগঙ্গা তখন বেশ বড় ছিল, বর্ষা, তার ছাতা উড়া যায়, হ্যাঁ, ওরা নদীতে পড়ে যায়। অ্যান্ড ওই ছাতা সে খুঁজতে 3 জন লোকাল ডুবুরি 3-4 দিন খুঁজছে, এবং এক একজনরে 2-3 টাকা করে দিতে হইতো। তো আমি জিজ্ঞেস করলাম চাচাকে, আমি বললাম, চাচা এই ছাতার দাম আরে কি 3 টাকা? হ্যাঁ, আরে আপনি তো ওর থেকে 3 গুণ। বলে, তুই জানোস তোর ছাতার কি দাম? আমরা দাম তো
আড়াই কি না 3 টাকা। হ্যাঁ, তো আপনি তো 10 টাকার বেশি খরচ করছে একটু পরে দিয়ে দেয়া, এবার মাফ করে দেয়, ওই সামথিং লাইক দ্যাট। হি সেড যাক এটা স্ট্যাটাস সিম্বল। তা বললাম আরেকটার সাথে তো ওইটা হি ওয়াজ এ সিম্পল গাই। শওকত চাচা আর কি। ঠিক আছে, আজকে এখানে শেষ করি চাইল্ডহুডের পার্ট অফ ইট। ওয়েলকাম ব্যাক। আরো বাকি অনেক গল্পের তো কোনো শেষ নেই।